হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসভুক্ত একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের কবিতা মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথমেই আসি মাইকেল মধুসূদন দত্তের জন্ম ও পরিবার সম্পর্কে। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি বাংলাদেশের যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে। পিতা রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। তারা কায়স্থ পরিবারের থেকে বড় হয়েছিলেন বা কায়স্থ পরিবার তাদের, তাই মাইকেল মধুসূদন দত্তও ছিলেন কায়স্থ পরিবারের সন্তান। কিন্তু এই রক্ষণশীল পরিবার কিন্তু মাইকেল মধুসূদন দত্তকে তাদের রক্ষণশীলতা দিয়ে ধরে রাখতে পারেননি, কারণ এই মাইকেল মধুসূদন দত্ত শেষ পর্যন্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন। এবারে আসি বিদ্যাচর্চা সম্পর্কে। মাইকেল মধুসূদন দত্ত প্রথম যে লেখাপড়া শুরু করেছিলেন সেটা মায়ের হাত ধরে। গ্রামের পাঠশালাতেই পড়াশোনা শুরু করেন। 9 বছর বয়সে পিতার সঙ্গে চলে আসেন কলকাতায়। ভর্তি হন কলকাতার হিন্দু কলেজের জুনিয়র স্কুলে। 1841 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের উচ্চতর অধ্যয়ন বিভাগে ভর্তি হন। এখানে যখন তিনি দ্বিতীয় বর্ষের ছাত্র, তখন তিনি স্ত্রী শিক্ষা বিষয়ে একটি বই লেখেন এবং সবাইকে অবাক করিয়ে দিয়ে স্বর্ণপদক পুরস্কারে ভূষিত হন বা স্বর্ণপদক পুরস্কার লাভ করেন এই মাইকেল মধুসূদন দত্ত। হিন্দু কলেজে পড়াশোনার সময় তিনি ইয়ং বেঙ্গল গোষ্ঠীর প্রবক্তা ডিরোজিওর সান্নিধ্যে আসেন। এই সময় তিনি অধ্যাপক রিচার্ডসনের সাহচর্য লাভ করেন। কবির স্বপ্ন ও লক্ষ্য। সহপাঠী হিসেবে তিনি পেয়েছিলেন ভূদেব মুখোপাধ্যায়, রাজেন্দ্রলাল মিত্র, রাজনারায়ণ বসু, গৌরদাস বসাকের মতো প্রতিভাধর গুণী ব্যক্তিদের। তিনি চেয়েছিলেন, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত চেয়েছিলেন মিল্টন ও হোমারের মতো একজন ইংরেজ কবি হতে, যদিও তিনি বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। প্রকৃতপক্ষে বাংলাকে ভালো না বেশে ইংরেজির প্রতি আসক্তি। তাই তিনি মহাকবির প্রতিভার আয়ত্ত করতে হলে বা ইংরেজিতে দক্ষতা অর্জন করতে গেলে ইংল্যান্ডে যাওয়া এক প্রকার বাধ্যতামূলক। এই স্বপ্নকে বাস্তব করার সংকল্পে 1843 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে 9 তারিখে মাত্র 19 বছর বয়সে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন মাইকেল মধুসূদন দত্ত। পিতা রাজনারায়ণ দত্ত ছেলের এই কুকীর্তির কথা জানতে পারলে তিনি তাকে ত্যায্যপুত্র ঘোষণা করেন এবং আর্থিক সাহায্য থেকে বঞ্চিত করেন। আর্থিক সাহায্য দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ রক্ষণশীল পরিবারে যারা থাকেন তারা এই জিনিসটা মেনে নিতে পারেননি তার পিতামাতা। তিনি পুনরায় তারপরে তিনি চলে আসেন। ধনী পিতার একমাত্র সন্তান মধুসূদনের চরম অর্থাভাব শুরু হয় পিতা যখন অর্থ দেওয়া বন্ধ করে দেন, অর্থাৎ খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পরে তিনি প্রচণ্ড অর্থ সংকটে ভোগেন। ধনী পিতার একমাত্র সন্তান মধুসূদন চরম অর্থাভাব নিয়ে দিন অতিবাহিত করতে থাকেন, মানে প্রচণ্ড অর্থকষ্টে ভোগেন এই মাইকেল মধুসূদন দত্ত। তিনি কাউকে কিছু না বলে মাদ্রাজে চলে আসেন। মাদ্রাজে যেহেতু ইংরেজি, এই সময় তিনি একটা পত্রিকার সম্পাদকের দায়িত্ব পান। 1848 খ্রিস্টাব্দে রেবেকাকে বিয়ে করেন। তিনি ছিলেন একজন স্কচ কুমারী। 7 বছর তাদের বিবাহিত জীবন ছিল। 1856 খ্রিস্টাব্দে তিনি পুনরায় বিয়ে করেন হেনরিয়েটাকে। প্রথমে রেবেকাকে, তারপর হেনরিয়েটাকে। 2 বার তিনি বিয়ে করেন। হেনরিয়েটাকে তিনি বিয়ে করে পেয়েছিলেন একজন সাহিত্য জীবনের পরম সঙ্গী, অর্থাৎ তার ভালো সঙ্গী, যিনি সাহিত্য জীবনে তাকে সাহায্য করেছিলেন এবং তিনি ছিলেন সাহিত্য জীবনের প্রেরণাদাত্রী। মাদ্রাজে থাকার সময় কবি লিখেছিলেন 2টি কাব্য, ক্যাপটিভ লেডি এবং ভিশন অব দ্য পাস্ট।
1849 খ্রিস্টাব্দে কাব্য দুটি প্রকাশিত হয়। 1856 খ্রিস্টাব্দে মধুসূদন কলকাতায় ফেরেন। এরপর গৌরদাস বসাক ও কিশোরীচাঁদ মিত্রের সহযোগিতায় আদালতে দোভাষীর পদ পান। দোভাষী অর্থাৎ ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার যে কাজ, সেগুলোর পদ পান তিনি। কিন্তু তাতে আর কত পয়সা হয়, তা দিয়ে তাদের সংসার চলছিল না ঠিকমতো। এবারে নাটক রচনা। 1858 খ্রিস্টাব্দে রত্নাবলী নাটক ইংরেজিতে অনুবাদ করেন। নাটকটি তিনি নিজেই অভিনীত হতে দেখেছিলেন, কিন্তু নাটক দেখে বীতশ্রদ্ধ হয়েছিলেন এবং নিজেই নাটক রচনায় ব্রতী হয়েছিলেন। তিনি লিখেছিলেন শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী নাটক, প্রহসন, বুড়ো শালিকের ঘাড়েরও এবং একেই কি বলে সভ্যতা। এই দুটি, শেষের দুটি হলো প্রহসন অর্থাৎ বুড়ো শালিকের ঘাড়েরও এবং একেই কি বলে সভ্যতা। কাব্য রচনা। পদ্মাবতী নাটক লেখার সময়ে কবি নতুন করে ভেবেছিলেন ছন্দ নিয়ে। এ বিষয়ে তিনি অনুসরণ করেছিলেন কবি মিল্টনকে। আদ্যন্ত অমিত্রাক্ষর ছন্দে তিনি রচনা করেছিলেন তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য। এই কাব্যগুলি প্রচণ্ড নাম করেছিল এবং যে কয়েকটি মুষ্টিমেয় কাব্য বা উপন্যাস তিনি রচনা করেছিলেন প্রত্যেকটি কিন্তু একদম শীর্ষে, মানে বাংলায় তিনি প্রচণ্ডভাবে দক্ষতা অর্জন করেছিলেন। তার রচিত যে গ্রন্থগুলো বা যে নাটকগুলো বা যে কাব্যগ্রন্থগুলো পাওয়া গেছে সেগুলো থেকে কিন্তু সেটাই বোঝা যায়। এরপরে পদ্মাবতী নাটক লেখার সময়েই তিনি লিখেছিলেন তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য এবং শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী নাটক। 1862 সালে তিনি ইউরোপ যাত্রা করেছিলেন। কবি ইউরোপে যাত্রা করার উদ্দেশ্য ছিল ব্যারিস্টার হওয়া, কিন্তু সেখানে তিনি সেভাবে নাম করতে পারেননি। প্রবাসে বসে তিনি বাংলার ঐতিহ্য সম্পর্কে ভেবেছেন এবং ইউরোপের ভার্সায় নগরীতে বসে তিনি রচনা করেছিলেন কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদের কথা তিনি মনে করে লিখেছিলেন সতত হে নদ তুমি, পরমোর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এই মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতাটি কিন্তু প্রবাসে অর্থাৎ ইউরোপের ভার্সায় নগরীতে বসে লেখা। এর থেকে বোঝা যায় তিনি বঙ্গভূমিকে ভুলতে পারেননি এবং প্রকৃতপক্ষে মাতৃভূমি, জন্মভূমি বা বঙ্গভূমিকে ভোলা মোটেই সম্ভব নয়। এটা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা দেখেছি। এরপরে তিনি প্রচণ্ড অর্থ সংকটে পড়েন এবং এই অর্থ সংকটের সময় সাহায্য করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বারবার তিনি অর্থ সংকটে পড়েছেন এবং বারবার বিভিন্নভাবে তাকে টাকা দিয়ে সাহায্য করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তার এই কবিতা অর্থাৎ সনেট। তিনি এই যে কবিতাটি রচনা করেছেন এটি বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানানোর জন্য, কারণ শেষ পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই মাইকেল মধুসূদন দত্তকে বাংলায় ফিরে আসতে বাধ্য করেছিলেন। তিনি বলেছিলেন যারে ফিরে অজ্ঞান তুই, যারে ফিরি দেশে, স্বপ্নে তারে কুললক্ষ্মী কয়ে দিলা তারে। স্বপ্নে তারে কুললক্ষ্মী মানে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই বোঝানো হয়েছে, কারণ কুললক্ষ্মী বলতে আমাদের কুলদেবতাকে বোঝায়। এখানে কুলদেবতা হিসাবে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই দেখেছেন। তাই তিনি স্বপ্নে তারে কুললক্ষ্মী কয়ে দিলা তারে, যারে ফিরে অজ্ঞান তুই, যারে ফিরে দেশে। তিনি ফিরে এসেছিলেন বাংলায় ফিরে এসে তিনি বাংলায় রচনা করেছিলেন বিভিন্ন ধরনের কাব্য কবিতা এবং তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সত্যি কথাই কিন্তু ততদিনে অনেকটা সময় পেরিয়ে গেছে, আর পেরিয়ে যাওয়ার ফলে তিনি আর্থিক সংকট থেকে মুক্ত হতে পারেননি। শেষ পর্যন্ত তিনি হেনরিয়েটাকে হারিয়েছিলেন। হেনরিয়েটার মৃত্যুর 3 দিন পরে এই মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন এবং হসপিটালের বেডে, খুব সাধারণ মানুষের মতো, কারণ নিজের উচ্ছৃঙ্খলতার জন্যই তার জীবনে এই দুর্দিন এসেছিল। এটা আমরা বলতেই পারি বা এটা আমরা মনে করতেই পারি, তবে তার উচ্চাকাঙ্ক্ষা ছিল। যাক, এবারে দেখো কবিতাটি সম্পর্কে। কবিতায় কি বলতে চেয়েছেন কবি মাইকেল মধুসূদন দত্ত, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়েই কিন্তু এই কবিতা। প্রকৃতপক্ষে তিনি যেটা বলতে চেয়েছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ এক হিমালয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। হিমালয় যেমন কোনো মানুষ যদি পৌঁছায়, সেখানে ছায়া, আলো, বাতাস, জল কোনো কিছুর যেমন অভাব হয় না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দরবারে যদি কেউ অনাথ আতুর গিয়ে পৌঁছেছে, তাহলে তারও কিন্তু কোনো কিছুর অভাব হয়নি। তারও সেখানে গিয়ে থাকা খাওয়ার কোনো রকম সমস্যা হয়নি, তারা উতরে গেছেন। আর বিদ্যাসাগরের কথা তো আমরা অনেকেই জানি, তিনি ছিলেন মানুষের সহায়, এবং তিনি বিদ্যার সাগর শুধু নয়, তিনি করুণার সিন্ধু, অর্থাৎ করুণার সাগর, দয়ার সাগর বলা হয়েছে, দয়ার সাগর বিদ্যাসাগর। তাই এই বিদ্যাসাগরকে নিয়ে তিনি এই কবিতা লিখেছেন এবং বলেছেন, বিদ্যাসাগরকে তুলনা করেছেন হিমালয়ের সঙ্গে। হিমালয়ে যদি কেউ আশ্রয় পায়, তাহলে তার যেমন কোনো কিছুর অভাব হয় না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরণে যে আশ্রয় পেয়েছে, তারও জীবনে কোনো রকম কোনো সমস্যা হয়নি, সেও কিন্তু উতরে গেছে জীবনে। ছায়া, আলো, বাতাস সমস্ত কিছু থেকে উতরে গেছে, অর্থাৎ এই বিদ্যাসাগরের চরণে একবার ঠাঁই পেলে তার জীবনে আর কিছু ভাবতে হয়নি। এই নিয়েই এই কবিতা। দেখো কবিতায় কি বলছেন কবি। কবিতাটি কবি ফ্রান্সের ভার্সায় নগরে বসবাসকালে লিখেছিলেন। সেই ফ্রান্সের ভার্সায় নগরীতে, যেখানে বসে তিনি রচনা করেছিলেন কপোতাক্ষ নদ। এটি একটি সনেট। সনেটের মূল বৈশিষ্ট্য হলো ৮-৬ ছন্দে বিভক্ত, অর্থাৎ প্রথমে ৮টা লাইন এবং পরে ৬ লাইন থাকে। এই সনেটও কিন্তু তাই, এবং প্রতিটি লাইনে কিন্তু ৮-৬ ছন্দে ভাগ করা থাকে। প্রথমে ৮ এবং ৬, প্রত্যেকটিতে 14টি করে লেটার বা বর্ণ থাকে। এই কবিতাটি, অর্থাৎ বিদ্যাসাগর যে কবিতাটি, সেটাও কিন্তু একটি সনেট, মাইকেল মধুসূদন দত্ত রচিত। এই চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থাগারে এই কবিতাটি প্রকাশিত হয়েছে। দেখো, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, এই ভারতে তুমি বিদ্যার সাগর, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। করুণার মানে দয়ার সাগর তুমি, যে বা যারা বা যিনি তার দয়ায় আপ্লুত হয়েছেন, দয়া পেয়েছেন, তারাই জানে যে কেন তুমি দয়ার সাগর। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, তুমি দয়ার সাগর, করুণার সাগর তুমি, সিন্ধু তুমি সেই জানে মনে। যে তার চরণে আশ্রয় পেয়েছে, যে দয়া পেয়েছে, যে করুণা পেয়েছে, একমাত্র সেই জানে। দিন যে দিনের বন্ধু, এখানে দিন দয় দীর্ঘই দন্ত না, দিন, দিন মানে দরিদ্র, দরিদ্র হলো দরিদ্রের বন্ধু। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, আমাদের এই জগতে গরিবই গরিবের বন্ধু হয়। হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, হেমাদ্রি, হেমযুক্ত অদ্রি, হেম মানে সোনা আর অদ্রি মানে হলো পর্বত। এখানে হেমাদ্রি বলতে হিমালয় পর্বতকেই বোঝানো হয়েছে। হেমকান্তি মানে সোনার যে উজ্জ্বলতা, কান্তি সৌন্দর্য, অম্লান কিরণে, তোমার কিরণেই সেটা বোঝা যায়, মানে সূর্যের কিরণে বোঝা যায় তোমার উজ্জ্বলতা। সোনা যেমন চকচক করে, তোমার বরফের উপরে যখন সূর্যের কিরণ পড়ে সেটাও তেমনি চকচক করতে থাকে। তেমনি বিদ্যাসাগরের এই ব্যাপারটাও কিন্তু তাই, সাধারণ মানুষের ক্ষেত্রে যেন একটা উজ্জ্বলতা। সাধারণ মানুষ যারা তার আশ্রয় পেয়েছেন, তারাই জানেন তিনি কেমন মানুষ, তিনি কেন করুণার সাগর, তিনি কেন বিদ্যার সাগর। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যদি কেউ ভাগ্য করে হিমালয় পর্বতে আশ্রয় পায়, এখানে বিদ্যাসাগরের চরণে আশ্রয় পায়। যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, যেজন আশ্রয় পায় সুবর্ণ মানে সোনার চরণে, মানে এখানে বিদ্যাসাগরের চরণে, মানে হিমালয়ের সঙ্গে তুলনা করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে, সেই জানে যে তার কত গুণ রয়েছে, তার চরণে আশ্রয় না পেলে বোঝা যায় না। গিরিশ এখানে কিন্তু হিমালয়, আবার শিব হয়। কি সেবা তার, কি সুখ সদনে, তার কাছে আশ্রয় পেলে যে কি সুখ, বা সেই বাড়িতে কত সুখ, সেটা বোঝা যায়। যে হিমালয়ের চরণে একবার আশ্রয় পেয়েছে, সেই কিন্তু এটা বুঝতে পারে। কারণ হিমালয়ে যদি কেউ আশ্রয় পায়, তাহলে ফুল ফল, থাকার জায়গা, রাত্রেবেলায় সুশান্ত নিদ্রা, মানে সুন্দর অক্সিজেন, এসব মানে সমস্ত কিছু দিয়ে মানুষকে ভরিয়ে রাখে। ঠিক সেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরণে যে আশ্রয় পেয়েছে, ঠিক হিমালয়ের মতো তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এখানে হেমাদ্রি বা
হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত, কারণ তিনিও তার সেবায় আপ্লুত হয়েছিলেন। গিরিশ কি সেবা তার সে সুখ সদনে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। দানে বাড়ি, বাড়ি মানে জল, এখানে বাড়ি দান করে নদীরূপ বিমলা কিঙ্করী। বিমলা একজন মেয়ের নাম, কিঙ্করী মানে দাসী। কোনো দাসী যেন জল দান করছে। হিমালয়, আমাদের হিমালয় থেকে যে বরফ গলা যে জল আমাদের চলে আসে, সেই জলেই আমরা কিন্তু পুষ্ট হই। কারণ হিমালয়ের বরফ গলা জলে যে নদীগুলো পুষ্ট তাতে সারা বছর জল থাকে, আর বৃষ্টির জলে পুষ্ট নদীগুলোতে কিন্তু সারা বছর জল থাকে না। তো এখানেই বরফ গলা জল যে নদীগুলো বয়ে আসে, সারা বছর মানুষকে জল দিয়ে যায় কিঙ্করী অর্থাৎ দাসীর মতো। সে যেন দাসী এবং সবাইকে জল দান করছে। এখানে বিদ্যাসাগরও ঠিক তাই, প্রত্যেকটা মানুষকে সেইভাবে দাসীর মতো সেবা করে গেছেন। যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরে। যোগায় অমৃত ফল, শুধু জল দান করে না, অমৃত ফল যোগায়, মানে তার খাবার ফল যোগায় শুদ্ধ। দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরে, চাকরের মতো ওই গাছপালাগুলোও কিন্তু মানুষকে ফল দান করে, তার খাবার দান করে। সুতরাং এই হিমালয় শুধু জল দান করে না, হিমালয়ের সেই উচ্চ শিখররাজি অর্থাৎ উচ্চ শিখররাজির উপরে যে বড় বড় গাছপালাগুলো, সেই গাছগুলো ফল দানে তুষ্ট হয় আমাদের সাধারণ মানুষ। তাদের তৃপ্তি হয়, ক্ষুধার তৃপ্তি ঘটে, জল পেয়ে তারা জীবন ধারণ করে অর্থাৎ শান্ত হয়। দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি, দাসরূপ মানে চাকরের রূপ ধরে তারা কিন্তু এই গাছপালাগুলো মানুষকে ফল দান করে তাদেরকে বাঁচিয়ে রাখছে। ঠিক বিদ্যাসাগরও তেমনি। পরিমলে ফুলকুল 10-30 ভরে, দিবসে শীতল শশী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। পরিমলে ফুলকুল 10-30 ভরি, পরিমলে মানে সৌন্দর্যে, শোভায়, সুশোভিত মানে সুগন্ধে ভরিয়ে দেয় চারদিক। 10 দিক, আমরা জানি 10টা দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধ। এই যে 10টা দিক তার পরিমলে অর্থাৎ সুগন্ধে ভরিয়ে দেয়। কিসের সুগন্ধে? ফুলের সুগন্ধে, ফলের সুগন্ধে। ঠিক বিদ্যাসাগরের কাছে যারা আশ্রয় পায় তারাও কিন্তু উতরে যায়, তাদের কোনো আর চিন্তা থাকে না, তারা যেন বিদ্যাসাগরের সুগন্ধে তারা ভরপুর হয়ে ওঠে। ঠিক এই দীর্ঘশির সেই তরুদলের মতো। নিশায় দিবসে শীতল শ্বাসী ছায়া বনেশ্বরী, দিনের বেলায় শীতল শ্বাস অর্থাৎ সুন্দর অক্সিজেন দান করে। বনেশ্বরী মানে বনের ঈশ্বরী এই বড় গাছপালাগুলো। নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, এবং রাত্রেবেলায় সুখের নিদ্রা যেতে সাহায্য করে এই বড় বড় গাছপালাগুলো। ঠিক বিদ্যাসাগরও তেমনি সুখে নিদ্রা যেতে সাহায্য করে এই বিদ্যাসাগর, কারণ বিদ্যাসাগরের চরণে যারা আশ্রয় পায়, একবার যারা তার আশ্রিত হয়, তাদের খাওয়া পড়া থাকার আর কোনো অসুবিধে হয় না। এটাই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের উদ্দেশ্যে বলেছেন, অর্থাৎ বিদ্যাসাগরকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন। হিমালয় যেমন প্রত্যেকটি মানুষের যেই হিমালয়ের চরণে আশ্রয় পেয়েছে সেই জানে যে তার কত গুণ। দিনের বেলা ছায়া দান করে, খাবার ফলমূল দান করে, রাত্রেবেলায় শীতল মানে সুশান্ত নিদ্রা দান করে। ঠিক তেমনি হিমালয়েরও বিদ্যাসাগরের চরণে যিনি আশ্রয় পেয়েছেন বা যারা আশ্রয় পেয়েছে তারা কোনোদিনও কোনো কিছুর অভাব বোধ করতে পারেনি। তিনি যেন অক্সিজেনের মতো, তিনি যেন ফলের মতো, তিনি যেন জলের মতো, তিনি যেন হিমালয় পর্বতের মতো সব কিছু নিজে নিজে দান করে চলেছেন সবার জন্য। তাই মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন। এই কবিতায় মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহায্যে সন্তুষ্ট হয়ে বা আপ্লুত হয়ে তিনি তার উদ্দেশ্যে এই কবিতাটি রচনা করেছেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটি যে আলোচনা করলাম তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। আর কী ধরনের ভিডিও পেতে চাও কমেন্ট বক্সে জানিও। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল।